আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5 এর অ্যাক্টিভিটি 5.4.2 এই অ্যাক্টিভিটিটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অ্যাক্টিভিটিটি কিন্তু চ্যাপ্টার 5 এর শেষ অ্যাক্টিভিটি। তো এখানে প্রথমেই আমরা ইনস্ট্রাকশনগুলো দেখব যে এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে নাও ইউ আর ইকুইপড উইথ দ্য টেকনিক টু সলভ এ প্রবলেম in a better way and to write a problem solving essay following the four স্টেপ স্ট্রাকচার। এখন কোনো সমস্যা ভালোভাবে সমাধান করার কৌশলগুলো সম্পর্কে তুমি জানো এবং 4টি ধাপ অনুসরণ করে কিভাবে সমস্যা সমাধান সংক্রান্ত রচনা লিখতে হয় তাও জানো। আমরা কিন্তু ইতিমধ্যেই যে আমাদের এই চ্যাপ্টার 5 এর একটি অ্যাক্টিভিটি ছিল, সেটা হচ্ছে 5.3.1। তো সেখানে কিন্তু আমাদেরকে একটি কি দিয়েছিল, সলভিং এসি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিল। তো সেখানে আমরা দেখেছি যে 4টি ধাপে একটা প্রবলেম সলভিং এসে লিখতে হয়। তো প্রথমে কি পর্যবেক্ষণ করতে হয়, তারপর সেটার ইন্ট্রোডাকশন দিতে হয়, তারপর মেইন বডি লিখতে হয়, অর্থাৎ কি কারণে এই সমস্যাটি হয় এবং সেটার সমাধান আমাদেরকে ব্যাখ্যা করতে হয়। আবার একটি কারণ আমাদেরকে দিতে হয় এবং একটি সমাধান আমাদেরকে লিখতে, এবং সবশেষে কি কনক্লুশন বা উপসংহার দিয়ে আমাদেরকে কিন্তু একটি প্রবলেম সলভিং এসে শেষ করতে হয়। তো সেটার কথাই এখানে বলা হয়েছে। So now solve one of the problem you are facing in your school and that is, এখন একটা প্রবলেমের সমস্যার সমাধান করতে হবে তোমাদের, সেটা যেটা তোমাদের স্কুল ফেস করতে হচ্ছে। অর্থাৎ তোমাদের স্কুলে একটা সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাটা তোমাদেরকে এখন মোকাবেলা করতে হবে বা সলভ করতে হবে। to improve your school's recycling system by writing a problem solving essay. তো তোমাদের স্কুলে যে রিসাইক্লিং সিস্টেমটা রয়েছে, অর্থাৎ একটা জিনিসের পুনর্ব্যবহার সিস্টেমটা রয়েছে, সেটা কিভাবে ইমপ্রুভ করতে হয় সেটা নিয়ে একটা প্রবলেম সলভিং এসে লিখবে অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য কনসার্নড অথরিটি, এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোমাদেরকে তুলে দিতে, অর্থাৎ তোমাদের স্কুলে যে কমিটি রয়েছে বা তোমাদের স্কুলের হেড টিচার তাদের কাছে তুলে দিতে হবে। ফলো দ্য গিভেন স্টেপস টু রাইট ইউর এসে ইন এ মোর স্ট্রাকচারড ওয়ে। তো কাঠামো ঠিক রেখে লেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তো এখানে আমাদেরকে একটা প্রবলেম সলভিং এসে লিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের স্কুলে যে পুনর্ব্যবহারের যে সিস্টেমটা রয়েছে, প্রক্রিয়াটা রয়েছে, সেটা আরও কিভাবে উন্নতি করতে হয় সেটার জন্য। তো সেটা করার জন্য এখানে কিন্তু আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে, যেগুলো আমরা অনুসরণ করে এই প্রবলেম সলভিং এসেটা লিখবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নির্দেশনা দিয়েছে। তো তোমরা এই নির্দেশনাটি পড়বে এবং পড়ার পর তোমরা কি করবে, এই প্রবলেম সলভিং এসে একটা লিখবে। তো আমি এই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে একটা নমুনা উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই যে স্টেপগুলো রয়েছে সেগুলো পড়ছি না, কারণ আমি ইতিমধ্যেই পড়ে নিয়েছি। তো সেটা ফলো করেই কিন্তু আমি এই প্রবলেম সলভিং এসেটা লিখবো। তো এখন চলো আমরা সেই এসেটা দেখি। প্রবলেম সলভিং এসে লেখার জন্য আমাদেরকে প্রথমেই একটি টাইটেল নির্ধারণ করতে হবে। এখানে আমি টাইটেলের নাম দিয়েছি এনহ্যান্সিং রিসাইক্লিং প্র্যাকটিসেস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে রিসাইক্লিং প্র্যাকটিস বৃদ্ধি করা। তো এখানে আমরা প্রথমেই একটি ইন্ট্রোডাকশান বা সূচনা লিখব। তো সূচনা কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু আমরা 5.3.1 এর যে টেক্সটটি ছিল সেখানে আমরা জেনেছি। তো প্রথমেই একটি আমাদেরকে সূচনা লিখতে হবে। তো এটা হচ্ছে সূচনা পার্ট। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে আমরা ফেস করতেছি বা আমরা যেটার মুখোমুখি হচ্ছি উইথ দ্য চ্যালেঞ্জ অফ অ্যান ইনএফিশিয়েন্ট রিসাইক্লিং সিস্টেম, অদক্ষ রিসাইক্লিং বা পুনর্ব্যবহার সিস্টেমের আমরা এই চ্যালেঞ্জটা মুখোমুখি হচ্ছি আমাদের স্কুলে। কন্ট্রিবিউটিং টু দ্য অ্যাকুমুলেশন অফ ওয়েস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, যেটা কি কন্ট্রিবিউট বা যেটার অবদান রাখে, অর্থাৎ এই রিসাইক্লিং সিস্টেম এর যে অদক্ষতাটা এটা কি করে, কন্ট্রিবিউটিং টু দ্য অ্যাকুমুলেশন অফ ওয়েস্ট, অর্থাৎ আবর্জনা জমা করে এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এবং এনভায়রনমেন্টাল বা পরিবেশগত পতন ঘটায় বা পরিবেশগত ক্ষতি করে। One key cause of this problem is the lack of awareness and understanding among students and staff regarding the importance of recycling and proper waste management. এখানে এই সমস্যাটির একটা মূল কারণ হচ্ছে যে আমাদের ছাত্র এবং যে স্টাফগুলো রয়েছে বা কর্মীদের মধ্যে রয়েছে তাদের মধ্যে সচেতনতার অভাব। কিসের ক্ষেত্রে? ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং অ্যান্ড প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, সঠিক বজ্র ব্যবস্থাপনা
এবং যে রিসাইকেলিং সিস্টেমের গুরুত্বটা রয়েছে সেটা সম্পর্কে এই অবগত না হওয়া, অর্থাৎ অ্যাওয়ারনেস বা সচেতন এর অভাব থাকা, এটাই হচ্ছে একটা মূল কারণ এই যে আমাদের স্কুলে যে রিসাইকেলিং সিস্টেমের যে অবনতি সেটার মূল কারণ। টু অ্যাড্রেস দিস, এটার সমাধানের জন্য ইমপ্লিমেন্টিং এডুকেশনাল প্রোগ্রামস, বাস্তবায়ন করতে হবে শিক্ষার যে প্রোগ্রামগুলো রয়েছে, অর্থাৎ এই রিসাইকেলিং সিস্টেমে যে শিক্ষার প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। অ্যান্ড রাইজিং অ্যাওয়ারনেস আর এসেনশিয়াল স্টেপস টুয়ার্ডস ফাস্টারিং এ কালচার অফ সাস্টেনেবিলিটি। এই সাস্টেনেবিলিটি বা একটা গ্রহণযোগ্য কালচার গড়ে তোলার ক্ষেত্রে এই সচেতনতা বৃদ্ধি এবং এডুকেশনাল প্রোগ্রামগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ এই যে পুনর্ব্যবহারের যে একটা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াটা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে কিন্তু আমাদের স্কুলে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু একটা টেকসই কালচার গড়ে উঠবে, যেটা কিন্তু আমাদের পরিবারের জন্য ভালো হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো এটাই হচ্ছে সূচনাতে আমাদেরকে কিন্তু সমস্যা সম্পর্কে একটি কথা এবং এর সমাধান সম্পর্কে একটি কথা লিখতে হবে। এখানে কিন্তু এই সূচনা অংশের আমি কিন্তু খুব সুন্দরভাবে অর্থগুলো লিখে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো এবার আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেইন বডি 1, অর্থাৎ এখানে আমাদেরকে একটি কারণ এবং সেই কারণটির একটি বিস্তারিত আলোচনা, এবং সেই কারণের সমাধানের যে বিস্তারিত আলোচনা আছে সেটা আমাদেরকে করতে হবে। তো দেখি আমরা এটা কিভাবে লিখতে হবে। প্রাইমারি কজ অফ আওয়ার স্কুলস ইনডিকুয়েট রিসাইকেলিং সিস্টেম ইজ দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো আমাদের যে এই ইনডিকুয়েট বা অপর্যাপ্ত রিসাইকেলিং সিস্টেম এর মূল কারণ হচ্ছে বা প্রাথমিক যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে the lack of awareness about the environmental consequences of improper waste disposal. তো অনুপযুক্ত বজ্র নিষ্পত্তির যে পরিবেশগত ফলাফলটা রয়েছে সেটার যে সচেতনতা সেটার অভাবেই কিন্তু এটার মূল কারণ। প্রাথমিক কারণটা হচ্ছে এটাই যে বজ্র যেখানে সেখানে ফেললে বা এই যে রিসাইক্লিং সিস্টেমের যে অদক্ষতা, এটা যে পরিবেশগত একটা হুমকির মুখে ফেলবে সেটার সচেতনতা না থাকাই কিন্তু এটার মূল কারণ। Many students and staff members may not fully understand the impact of their action on the environment. অনেক ছাত্রছাত্রীরাই এবং অনেক কর্মী তারা তাদের কাজের প্রভাবটা যে পরিবেশের উপর পড়ছে সেটা কিন্তু তারা বুঝতে পারে না। তাদের যে কাজের এই যে ধরনটা রয়েছে পরিবেশের উপর সেটা যে ইম্প্যাক্ট বা প্রভাব ফেলছে সেটা সম্পর্কে কিন্তু তারা সচেতন নয় বা তারা সেটা বুঝতে চায় না। Without a clear understanding of why recycling system is important and how to do it correctly, efforts to improve recycling rates will be hampered. তো এখানে যেটা বলা হয়েছে যে উইদাউট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রিসাইকেলিং, তো কিভাবে রিসাইকেলিং সিস্টেমটা কারেক্টলি বা সঠিকভাবে করতে হবে এবং রিসাইকেলিং এর যে গুরুত্বটা রয়েছে সেটার ওপর যদি ক্লিয়ার ধারণা একটা না থাকে তাহলে কিন্তু efforts to improve recycling rates will be hampered. এই রিসাইকেলিং এর যে উন্নতির চেষ্টা করা এটা কিন্তু হাম্পার্ড হবে, অর্থাৎ বৃথা যাবে। অর্থাৎ আমাদের যদি রিসাইকেলিং এর গুরুত্বটা সম্পর্কে ধারণাই না থাকে তাহলে কিভাবে আমরা সচেতনতা বৃদ্ধি করব, কিভাবেই রিসাইকেলিংটা আমরা করব সেটাই এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু হাম্পার্ড পড়বে। এতক্ষণ আমরা কিন্তু কারণটা দেখলাম, এবারে সেই কারণটার ফলাফলটা আমরা দেখব যে কি করলে আমরা এটা সমাধান করতে পারি। টু অ্যাড্রেস দিস ইস্যু, এই সমস্যাটির সমাধান করার জন্য ইমপ্লিমেন্টিং কম্প্রিহেন্সিভ এডুকেশনাল প্রোগ্রামস ইজ ক্রুশাল, অর্থাৎ শিক্ষণীয় যে প্রোগ্রামগুলো রয়েছে এটার বিষয়ে সেটা বাস্তবায়ন করাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাই ইনকর্পোরেটিং, এখানে কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ব্যাপকভাবে আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। বাই ইনকর্পোরেটিং environmental education into the curriculum and organization awareness campaigns, students and staffs can learn about the importance of recycling and proper waste management practices. তো এখানে যেটা বলা হয়েছে পাঠ্যপুস্তকের মধ্যে কি করতে হবে যে পরিবেশগত যে শিক্ষাটা রয়েছে, এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশগত যে শিক্ষাটা রয়েছে সেটা যুক্ত করতে হবে এবং অর্গানাইজেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা এগুলোর অর্গানাইজ করতে হবে। স্টুডেন্টস অ্যান্ড স্টাফ ক্যান লার্ন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইকেলিং অ্যান্ড প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট
প্র্যাকটিসেস। তো এর ফলে কি হবে, স্টুডেন্ট এবং স্টাফ বা কর্মীরা তারা শিখতে পারবে যে রিসাইক্লিংয়ের এবং প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার যে সঠিক গুরুত্বটা সেটা সম্পর্কে জানতে পারবে এই কাজগুলো করলে। একটা হচ্ছে কারিকুলামে অর্থাৎ পাঠ্যপুস্তকের মধ্যে কি করতে হবে, এনভায়রনমেন্টাল এডুকেশন প্রবেশ করাতে হবে এবং বিভিন্ন প্রচারণামূলক যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো অব্যাহত রাখতে হবে। তো ফর এক্সাম্পল এখানে একটি এক্সাম্পল দিয়েছে, হোস্টিং ওয়ার্কশপস অন রিসাইক্লিং টেকনিক্স and their environmental benefits can engage participants and empower them to take action. তো এখানে উদাহরণস্বরূপ দিয়েছে হোস্টিং ওয়ার্কশপের যে রিসাইক্লিং টেকনিকগুলো রয়েছে অ্যান্ড এর এনভায়রনমেন্ট বেনিফিটস এবং এনভায়রনমেন্ট যে পরিবেশগত যে সুবিধাটা রয়েছে অর্থাৎ এই রিসাইক্লিংয়ের টেকনিক এবং এর পরিবেশগত সুবিধাটা, এটা হোস্টিং ওয়ার্কশপের মাধ্যমে যদি আমরা সবার মাধ্যমে প্রবেশ করতে পারি তাহলে কিন্তু তারা একটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ এটা সম্পর্কে কিছুটা উন্নতি হতে পারে। এটা কিন্তু বডি পার্ট 1 গেল, এখন আমরা বডি পার্ট 2 নিয়ে আলোচনা করব। সেখানেও একটি কারণ এবং একটি ফলাফল বা পদক্ষেপ আমাদেরকে দিতে হবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো দেখি আমরা, another contributing factor to our schools suffer recycling system is the lack of convenient recycling infrastructure. তো আরেকটা সাবফার রিসাইক্লিং সিস্টেমের আরেকটা অবদানকারী কারণ হচ্ছে যে আমাদের স্কুলের কি উপযুক্ত রিসাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামোর অভাব, অর্থাৎ রিসাইক্লিং সিস্টেমের জন্য বা সঠিকভাবে রিসাইকেলটা পালন করার জন্য বিভিন্ন কিন্তু দ্রব্যাদির বা অবকাঠামোর প্রয়োজন, সেটার অভাব, অর্থাৎ বিভিন্ন ডাস্টবিন বা বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, বিভিন্ন উপযুক্ত যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোর অভাব। In many cases, বিভিন্ন ক্ষেত্রে individuals may be willing to recycle, বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কেউ ইচ্ছা করে রিসাইকেল করতে, বাট ফেস ব্যারিয়ার্স such as limited recycling bins or unclear recycling guidelines. তো কোনো কোনো ক্ষেত্রে কেউ হয়তো বা রিসাইকেলিং এই যে প্রক্রিয়াটি রয়েছে সেটা করতে আগ্রহী হয়, কিন্তু সে কি বাধার মুখোমুখি হয়, যেমন রিসাইক্লিং এর যে বিন বা ডাস্টবিনগুলো রয়েছে যেগুলোতে ময়লা ফেলা হয় সেগুলোর অভাব এবং আনক্লিয়ার রিসাইক্লিং গাইডলাইন্স, অস্পষ্ট রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের যে গাইডলাইনগুলো রয়েছে সেটার মুখোমুখি হয়, সেই বাধাটার মুখোমুখি হয়। তো এটা গেল কারণ। এখন আমরা এটা উতরে যাওয়ার আমরা সমাধানটা দেখব। টু ওভারকাম দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম বা উতরে যাওয়ার জন্য ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দ্য অ্যাক্সেসিবিলিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু ইমপ্রুভ উন্নতি করা অ্যাক্সেসিবিলিটি বা গ্রহণযোগ্যতা অ্যান্ড ভিজিবিলিটি এবং দৃশ্যমানতা অফ রিসাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার অন ক্যাম্পাসে বা মাঠের মধ্যে বা স্কুলের মধ্যে রিসাইক্লিংয়ের এই জিনিসগুলো বা যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোর আমাদেরকে বাড়াতে হবে। দিস ক্যান বি অ্যাচিভড বাই স্ট্র্যাটেজিক্যালি recycling bins in high traffic areas such as classrooms, hallways and cafeterias মানে যেখানে মানুষ অথবা খাওয়া দাওয়া বা হাঁটা উঠা চলা করে সেটার কথাই বলা হয়েছে ক্যাফেটেরিয়াস, হলওয়েজ, ক্লাসরুমে, এবং যেখানে মানুষ বা ছাত্রছাত্রীরা বা অন্য যে মানুষগুলো রয়েছে সেগুলোর ওঠা চলা বেশি, সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে কৌশলগতভাবে রিসাইক্লিং বিনের বা পুনর্ব্যবহারযোগ্য যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোর আমাদেরকে অ্যাক্সেসিবিলিটিটা বাড়াতে হবে। ফার্দারমোর, ক্লিয়ারলি লেবেলিং বিনস উইথ ডিটেলড instructions on what can and cannot be recycled can help eliminate confusion and reduce contamination. তো কোনটা রিসাইকেল করা যাবে এবং কোনটা আমাদেরকে বর্জন করতে হবে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিস্তর নির্দেশনা দিতে হবে বা নির্দেশনার কাজ করতে হবে। তো এবং আমাদের এই যে দূষণগুলো রয়েছে, কন্টামিনেশন মানে দূষণ, এই দূষণটা আমাদেরকে কমাতে হবে। ফর ইনস্ট্যান্স, এখানে উদাহরণস্বরূপ কালার কোডিং বিনস, বিভিন্ন রঙিন কোডিং বিনস অ্যান্ড প্রোভাইডিং ভিজুয়াল কিউস এবং দৃশ্যমান যে ইঙ্গিতগুলো রয়েছে সেগুলো ক্যান মেক ইট ইজিয়ার, এটা কি করতে পারে আরও ইজিয়ার করতে পারে ফর ইন্ডিভিজুয়ালস, একজনকে, টু ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট অ্যান্ড ডিসপোজ অফ দেম অ্যাপ্রোপ্রিয়েটলি। তো বিভিন্ন প্রকারের যে বর্জ্যগুলো রয়েছে তাদের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে এটা কিন্তু ডিসপোজ অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে এটা আরও ইজিয়ার হতে পারে। এই কালার কোডিং অর্থাৎ বিভিন্ন যে
বিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কালার করা, অর্থাৎ মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করা, অর্থাৎ এটা দেখলেই যেন আমার মনে হয় যে না আমি এই কাজটি করি, এই জিনিসটি রিসাইকেল করা আমার দরকার, আমাদের দেখলেই যেন আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তো এটাই হচ্ছে মূলত বডি পার্ট 2, অর্থাৎ এখানে আমরা একটি কারণ এবং কারণের সমাধান দিয়েছি। তো আমরা 3টি উপায় আমরা ইতিমধ্যেই কমপ্লিট করলাম। এখন আমাদের চতুর্থ নাম্বারটি আসতে হবে, সেটা হচ্ছে কি কনক্লুশন, অর্থাৎ আমরা উপসংহারের মাধ্যমে শেষ করব। তো এখানে তোমাদের কনক্লুশন বা উপসংহার লেখার প্রয়োজন নেই, তোমরা সরাসরি ওটার সাথে এটা জুড়ে দিবে। আমি তো যাতে তোমরা বুঝো যে এটা কনক্লুশন, যার কারণে কিন্তু এখানে কনক্লুশন লিখে দিয়েছি, তো তোমাদের লেখার কিন্তু প্রয়োজন নেই। তো এখন আমরা এই প্রবলেম সলিউশন ইসের যে কনক্লুশন বা উপসংহারটা রয়েছে সেটা দেখব। ইন কনক্লুশন, উপসংহারে enhancing our schools recycling system requires a multifaceted approach that addresses both awareness and infrastructure challenges. উপসংহারে এটা বলা যায় যে আমাদের স্কুলের যে রিসাইক্লিং সিস্টেমটা রয়েছে সেটা বৃদ্ধি করার জন্য আমাদেরকে কি করতে হবে, বহুমুখী পদক্ষেপ নিতে হবে, যেটা আমাদের সচেতনতা এবং অবকাঠামোগত যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা পূরণ করে। তো আসলে উপসংহারে কি লিখতে হবে, উপসংহারের উপরে যে আমরা কারণ এবং সমাধানগুলো দিয়েছি সেটারই কিন্তু একটা উপসংহার লিখতে হবে, সংক্ষিপ্ত করে লিখতে হবে। উপসংহারে কিন্তু কোনো বাড়তি কথা বা উপরে যে আমরা যেগুলো আলোচনা করিনি সেগুলো কিন্তু এখানে বলা যাবে না, এটাই হচ্ছে উপসংহারের নিয়ম। এরপর আমরা দেখি, বাই এডুকেটিং দ্য স্কুল কমিউনিটি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল সলিউশন টু ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ক্লারিটি, we can work towards creating a more and sustainable environment for current and future generation. তো এখানে যেটা বলা হয়েছে, বাই এডুকেটিং দ্য স্কুল কমিউনিটি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইকেলিং, আমাদেরকে স্কুল কমিউনিটিকে কি এটার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানাতে হবে বা শেখাতে হবে, অ্যান্ড ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল সলিউশন, এবং যে প্র্যাকটিক্যাল সলিউশনগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে, টু ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ক্লারিটি, আমাদের নির্মলতা এবং যে অ্যাক্সেসিবিলিটি বা প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমাদেরকে উন্নতি করতে হবে। উই ক্যান ওয়ার্ক টুয়ার্ডস ক্রিয়েটিং এ মোর সাস্টেনেবল এনভায়রনমেন্ট ফর কারেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন, আমরা যদি একসাথে কাজ করি এবং এই সাস্টেনেবল এনভায়রনমেন্টটা তৈরি করতে চাই, তাহলে আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সাস্টেইনেবল এনভায়রনমেন্ট আমরা পেতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্ত। আমি তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে যে আজকের যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটা সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা আজকের অ্যাক্টিভিটিটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত জানিয়ে দাও, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও, এবং আজকের ক্লাসটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিলে ধন্যবাদ।